কেউ যদি মনে করেন অল্প কয়েকদিনের আন্দোলনে হাসিনাকে দেশ ছাড়া করেছেন, তবে তারা বোকার স্বর্গে বাস করছেন। শেখ হাসিনার পালানো বিএনপির 16 বছরের আন্দোলনের ফসল গণবিস্ফোরণে শেখ হাসিনা পলায় গেছে। আন্দোলনকারী বিএনপি করেছে, ঈদের পরে আন্দোলন, আর কেউ করেনি। হ্যাঁ, গুরুবার খুন হয়েছে খালি বিএনপি কর্মী, দেশ ছাড়া হয়েছে খালি বিএনপির কর্মী। আমরা খায় না খায় অ্যাক্টিভিজম করলাম, আমরা তো বিএনপি করি না, গল্লিক খাই না। সমাজ কি তাইলে আমাদের মেনে নেবে? বিএনপির আন্দোলন তো দেখেছেন, দেখেন নাই? গত 10টা বছর 10টা জনসভা করতে পারে নাই। ঈদের পর আন্দোলন করতে করতে শুনতে শুনতে কান পয়সা খুলে পড়েছে। প্রাণ ভয়ে পুলিশের আক্রমণে দাঁড়াইতে পারে নাই, নিজেরা আবার স্বীকার করেছে। খালেদা জিয়ার বাড়ির সামনে 2টা বালির ট্রাক সরাইতে পারে নাই, আবার আসিছে আন্দোলনের ক্রেডিট নিতে। বিএনপি 16 বছর কেন 1600 বছর ঈদের পরে আন্দোলনের ঘোষণা দিল, হাসিনার যেত না। যখন আন্দোলন চলছিল তখন মির্জা ফখরুল কইছে বিএনপির নৈতিক সমর্থন আছে, শুধু সম্পৃক্ততা নাই। শুনেন, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই, আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি। আর রুমিন ফারানা বলে বিপ্লব তারাই করেছে, 1 মাসে বিপ্লব হয় না। তাহলে 7ই নভেম্বরে বিপ্লব কেমনে 4 দিনে হইলো? নভেম্বরের 3 তারিখ থেকে 7 তারিখ বিপ্লব। রাশিয়ার বিপ্লব কেমনে 10 দিনে হইলো? দুনিয়া কাঁপানো 10 দিন, ওই টাইমের উপরে একটা বইও আছে। বিপ্লব ক্ষণস্থায়ী, বিপ্লব অল্প সময় থাকে। বিপ্লব হইতেছে সেই মহেন্দ্র ক্ষণ, একটা মাহদীয় সময়, যখন একটা জনগোষ্ঠী তার জাতীয় আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিখরটা হুট করে ছুঁয়ে ফেলে, বিদ্যুৎ চমকের মতো বা লাফায় ওঠা ল্যাম্পের শিকার মতো। ওই সময় ওই জাতির উপরে আল্লাহর খেলাফত নাজিল হয়, তখন সেই হয়ে ওঠে দুনিয়ায় খোদার খলিফা, বিপ্লবের নায়ক। আর সেই অসামান্য মুহূর্তটাই বিপ্লব। আমরা ভাগ্যবান, আমরা পুরা জাতি ওই মুহূর্তটাই, ওই মহেন্দ্রক্ষণের নায়ক, যার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তার পবিত্র ইচ্ছা আমাদের জাতির উপরে নাজিল হয়েছিল। এই জন্য এই শহীদের মৃত্যু নাই, তারা সময় আর কালকে অতিক্রম করে যায়। আমি কইছিলাম খোদা তাআলার দয়া ছাড়া বিপ্লবে বিজয়ী হওয়া যায় না। খোদা তাআলার সাহসের আবাবিল পাখি পাঠানো লড়াইয়ের ময়দানে খোদা তাআলার সাথে জনগণের একটা স্পিরিচুয়াল কানেকশন ছাড়া বিপ্লব সফল হয় না। মুহাজিবনের ডাক শুনে সবাই, আপনি রুমিন ফারানা নাকি বিএনপি কে খোদা তাআলার জায়গায় বসাইতেছেন? নাউজুবিল্লাহ। বিপ্লবের মালিক সৃষ্টিকর্তা, আপনারা না। আপনি বিপ্লবের নায়ক হইলে আপনি মাইকের সামনে চিল্লাইতেন না, অবশ্য ভুলভাল চিল্লান। কইতেছে 18 সালে নাকি বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। শুনেন, নিজেই 2018 সালে সংসদে সংরক্ষিত আসনের এমপি ছিল বিএনপির, হালকা বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করছে। কি কয় না কয় তার কোনো ঠিক নাই। শুধু তাই না, 10 কাঠা প্লট চাই আবেদন করেছিল, যে প্লট পাইলে নাকি চিরকৃতজ্ঞ থাকিবে। দেখেন, এটা প্লটের লোভ সামলাইতে পারে না, সে আবার বিপ্লব করে। খেল খতম হয়েছে, পয়সা হজম। দরখাস্তটা দেখেন, একবার বলে 2/3 মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় যাবে। শুনেন, আবার বলে বিএনপি নেতা কর্মীদের কন্ট্রোল করা যাচ্ছে না, কেন্দ্রে জানায় কোনো লাভ হচ্ছে না। শুনেন, বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে, নদীর উপরে জমি দখল করে, আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। তো বুঝছেন তো, বিএনপি ক্ষমতা এসে কি করবি? আচ্ছা, অনেক ছেড়ে দিই, বাচ্চা মেয়ে কি কইতে কি কয় ঠিক নাই, আপনারাও ছেড়ে দিয়ে। এবার আসেন বিএনপির অন্যতম প্রধান তরুণ বুদ্ধিজীবী ফাহাম আব্দুল সালাম, ওটা নিয়ে একটু কথা বলি। ফাহাম দেশে গেছিল, আপনারা মনে হয় অনেকেই জানেন যে ফাহাম মির্জা ফখরুল ভাইয়ের মেয়ে জামাই। তো আমি অত্যন্ত পছন্দ করি ফাহামকে ব্যক্তি হিসেবে, ভেরি চার্মিং পার্সোনালিটি। এই ফ্যাসি বিরোধী লড়াইয়ে তার অসামান্য ভূমিকা ছিল। সে আরবান এলিট যুবক তরুণদের এই লড়াইয়ের জন্য তৈরি করছে, সে একাই। আমি ভালো কথা বলে ফেললাম না। হ্যাঁ, বাংলাদেশে কারো সম্পর্কে ভালো কথা বলা খুব মুশকিল। যারা ফাহামকে পছন্দ করে না তারা গালাগালি করতে পারে, আর যারা ফাহামকে পছন্দ করে তারাও গালাগালি করবে। ও আসিছে এবার ফাহামের জনপ্রিয়তা দিয়া তোমার পয়েন্ট বাড়ানোর জন্য, পয়েন্ট পাওয়ার জন্য আসিছে। আর যদি কখনো ফাহাম গ্যাঞ্জাম করে, অ্যান্টি পিপল স্ট্যান্ড নেয়, তখন এসে বলবে দেখেছেন খুব তো তখন প্রশংসা করেছিলেন। যাই হোক, এটা বলে রাখলাম যে ফাহাম আমার এলাই না, এখন রাজনৈতিক মিত্র না। কারণ ফাহাম বিএনপির যে স্ট্যান্ড নিছে, যেটা আফল করে, সেটা করেও সম্পর্ক রাখা যায় ভিন্ন মতের মানুষের সাথে, কিন্তু ফার্ম সেটা রাখবে না বলে সিদ্ধান্ত নিচ্ছে, এটা কোনো সমস্যা নাই, অ্যাবসলিউটলি ফাইন। ফার্ম সম্পর্কে এত কথা বললাম যে আমাকে তাকে রেফার করে কথা বলতে হবে, সেই জন্য বলে নিলাম আর কি। কারণ সেও বলছিল যে এই লড়াইয়ে যারা ছিল তারা তার ভাই দাদা বলছে, তো সেটা আমার তরফ থেকেও এখন এটা বলে না আমরা ভালো। তো ফার্ম দেশে গেল, সেই সময় ছাত্রদের নিয়ে বসেছিল, বলছিল সম্ভবত একটা টিভি শোতে যে ছাত্ররা বিএনপির সাথে এলাই করলে ভালো করবে, এটা তাদের বেটার সিকিউরিটি দিবে। স্বার্থের দিক থেকে তারা যদি বিএনপির সাথে অ্যালাইন করে, আমার মনে হয় যে তাদের ভবিষ্যৎ অন্য অপশন থেকে বেটার। 2 দিন আগেও
লিখলো ফার্ম যে আওয়ামী লীগের মিছিল হচ্ছে বড়, এইটা আমরা নাকি একে অন্যকে অপমানিত করছি তার ফল। হ্যাঁ, মাঝে মাঝে ফার্মের কথা শুনে হাসি। আচ্ছা ফার্ম, বিএনপি কি কাউকে সুরক্ষা দেওয়ার কথা বলা মানায়? আর বিএনপি কি কাউকে সুরক্ষা দিতে পারে? দিছে কখনো? এই সব ক্ষমতা কি বিএনপির আছে না ছিল? ক্ষমতা জিনিসটা কি, সেটা কিভাবে তৈরি হয়? বিএনপির যদি কাউকে সুরক্ষা দেওয়ার হিম্মত থাকতো তাহলে জিয়া তো নিহত হয় না, ইলিয়াস আলী গুম হয় না, সালাউদ্দিন চৌধুরী ফাঁসিতে যায় না, তারেক রহমান নির্বাসনে যায় না, বালুর ট্রাক ফেলা তার খালেদা জিয়া আটকাই দিতে পারে না। বিএনপি কি দেশকে আওয়ামী লীগের ফাঁসিবাদের হাত থেকে রক্ষা করতে পারছে? পারে না। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়ে অগস্ট বিপ্লবের নেতৃত্ব দিতে পারে নাই। এই বিএনপি আগামীতে ক্ষমতায় যাইতে পারে, কিন্তু ওই ক্ষমতা সে রাখতে পারবে না, কারণ ক্ষমতা বিষয়টাই সে বুঝে না। দেখেন, বিএনপির জন্ম হইতো না 1975-এর 15 আগস্ট না ঘটলে। সে অগস্ট বিপ্লবীদের রক্ষা করছে, বিএনপি করে নাই। মুজিব হত্যা মামলার বিচারে অভিযুক্ত সবাইকে জজ গোলাম রসুল ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারার মৃত্যুদণ্ডের রায় প্রদান করছিল। যদিও দেশে প্রচলিত সিআরপিসিতে মৃত্যুদণ্ড দণ্ডিতদের ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারার কোনো বিধানই নাই। সংসদে এই অপকর্মের বিরুদ্ধে সেদিন 120টা আসন নিয়েও বিএনপি কোনো বিরোধিতা না করে মুখে কোনো পাইতে চুপ করে বসেছিল। তাই বিএনপি কাউকে রক্ষা করতে পারবে না, করবে না, সে ক্ষমতা নেই। বিএনপি ক্ষতি করতে পারবে, সেটাই আসল ক্ষমতা। রক্ষা করতে পারাটা রাজনৈতিক ক্ষমতা না, বরং ক্ষতি করতে পারার হিম্মতটাই রাজনৈতিক ক্ষমতা। আমি এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করছি আগের এপিসোডে। আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে এই জন্য না যে কেউ কাউকে অপমান করছে আর অভিমানের রাজপথ ছেড়ে দিচ্ছে তাই আওয়ামী লীগ মিছিল করতেছে, না তা না। বাংলাদেশে বিএনপি বা জামাত বা ছাত্রদের এনসিপির গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগের বাপের ক্ষমতা নাই মিছিল করে। আওয়ামী লীগ বিএনপির আশকারা পাইয়া মিছিল করতেছে না, শুধু বিএনপি আওয়ামী লীগের মিছিল করে দিচ্ছে। হ্যাঁ বা বেশ, এইভাবে তারা আওয়ামী লীগকে বাঁচাই রেখে জনগণকে ভয় দেখাইতে চায়। বিএনপি ক্ষমতায় আসার আগেই দলটার নেতা কর্মী এবং তাদের আত্মীয় স্বজনরা আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য কতটা মরিয়া হয়ে উঠছে এ খবর পড়লেই সেটা বুঝতে পারবেন। আওয়ামী লীগকে যারা রুখে দিতে পারবে তারাই আগামী বাংলাদেশের নেতা হবে। বিএনপি রুখতে না চাইলে তো মাঠ ফাঁকা থাকবে না। বিএনপি প্রাণ ভয়ে রাজপথে 28 অক্টোবর দাঁড়াইতে পারে নাই, তার জন্য কি বর্ষা বিপ্লব থেমেছিল? ছিল না। ফার্মের কন্ট্রাডিকশন গুলো নিয়ে আলাপ করি না, চাইলে করা যায়। ফার্ম বউ কইতেছে 71 একটা রেড লাইন, এই রেড লাইন ক্রস করলে বাংলাদেশের রাজনীতি করা যাবে না। এই জন্য নাকি জামাত মেইনস্ট্রিম হইতে পারে নাই। আজিব বাত। বিএনপি কি 71 কেমন করে? সে নিজে কি ফার্মকে নিজে বাঙালি জাতীয়তাবাদকে ওন করে? ফার্ম তো নিজেই নিজেকে হিন্দুস্তানি মুসলমান বলছে। দেখেন, আমি নিজেকে বাঙালি মনে করি না, আমি নিজেকে হিন্দুস্তানি মুসলমান মনে করি। ফার্ম কি ধর্ম নিরপেক্ষতা মানে? সে কি সমাজতন্ত্র মানে? সে নিজেই কমিউনিস্টকে ডান দিক বলেন। সে ডাকসাল চাই, আবার ইউরোপিয়ান এনলাইটমেন্ট চায়। দান্দিক বোচাচোদার কি? তাইলে ফার্মের 71টা আসলে কি? ফার্মের ন্যারেটিভ কি 71-এর? আমি আসলে জানতে চাই। এবার আসেন বিএনপির 31 দফা নিয়ে আলাপ করি। আমি 31 দফার এক দফা নিয়ে সারা ভাবে আলাপ করেছি, আপনারা দেখছেন। আলাপ একবারে যদি করতাম আগ্রহ ধরে রাখতে পারতেন না। তো বিএনপির কিছু কইতে ইচ্ছা করে না, এটা বেকুব ভর্তি দল, এরা নিজেদের দুর্বলতা কখনো বুঝতে পারে নাই। যেহেতু অ্যান্টি আওয়ামী লীগ সকলের কাজের সুফল পাইছিল, তাই তারা ভাবে নাই নিজের ইন্টেলেকচুয়াল অ্যাসেট গড়ে তুলতে হবে। এখন পরিচয় গাড্ডায় আমি আমলের কোন ন্যারেটিভ তৈরি করতে পারেন নাই, একটাও না। আপনি দেখাতে পারবেন না একটা ন্যারেটিভ তৈরি করেছে, নিজেদেরকে রক্ষা করতে পারেন ন্যারেটিভ তৈরি করে। আর এটা যে তাদের দুর্বলতা, এটা কোনোদিন খতায় দেখেনি। গান পেলি করে মাস্তানি হয়, রাজনীতি হয় না। রাজনীতি সিরিয়াস বিষয়, ক্ষমতা মাফিয়াদেরও থাকে। যাই হোক, আজকে 2টা দফা নিয়ে আলাপ করবো বিএনপির 31 দফা। তার আগে কয়ে নেই, রাজনৈতিক দফার সংখ্যা কম হতে হয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বিএনপি স্ট্যান্ডিং কমিটি প্রত্যেককে আলাদা করিয়া 31 দফা লিখতে বলেন, পারবে না, একজনও লিখতে পারবে না 31টা দফা। আপনি বিএনপির কর্মী বা নেতা হন, নিজে লেখেন, এটা এপিসোড অফ করে নিজে লেখেন, পারবেন না। আমি চ্যালেঞ্জ দিলাম, পারবেন না। আপনি নিজে যার রাজনীতি করাটাই কাজ, যে পারেন না নিজের দফাটা নিজে লিখতে, মনে রাখতে। পাবলিকের বাপের ধন কি সাপে খাইছে যে সে মনে রাখবে? তার ঠেকা পড়ছে। আসেন দেখি রাজনৈতিক কর্মসূচি অল্প দফায় কেন হইতে হয়, সেটা একটু আলাদা করিনি। 1 নম্বর কারণ সহজবোধতা। অল্প দফা থাকলে জনগণ সহজে বুঝতে পারে কি দাবি করা হচ্ছে। বেশি দফা থাকলে মেসেজ জটিল হয়ে যায়, সেই জন্য সাধারণ মানুষের মনোযোগ হারানোর ঝুঁকি বাড়ে। 2 নম্বর, মোবিলাইজেশন সহজ হয়। কম দফা মানে একটা বা 2টা মূল দাবির পিছনে জনগণ জোরালো ভাবে ঐক্যবদ্ধ হইতে পারে, আন্দোলনের শক্তি বাড়ে। 3 নম্বর, কৌশলগত চাপ সৃষ্টি করা যায়। সরকার বা বিরোধী শক্তির উপর চাপ তৈরি করার জন্য স্পষ্ট এবং নির্দিষ্ট দাবি থাকা জরুরি। বেশি দাবি দিলে কোনো দাবি নিয়ে সুনির্দিষ্টভাবে চাপ তৈরি করা যায় না। গতি বজায় রাখা। কম দফার কর্মসূচি আন্দোলনের গতি এবং ফোকাস বজায় রাখে। লম্বা তালিকা মানে প্রত্যেকটা বিষয় আলাদা করে ব্যাখ্যা লাগবে, যা সময় ক্ষেপণ করে। 5 নম্বর হইতেছে সংবাদ মাধ্যমে সহজে প্রচার। মিডিয়া ছোট স্পষ্ট বার্তা প্রচার করতে পছন্দ করে। অল্প দফায় আন্দোলন সহজে শিরোনাম হয়। আমি এটা বললাম আন্দোলন এই কারণে, কারণ তারা কিন্তু 31 দফা আন্দোলনের সময় করছে, বিপ্লবের পরে করে নাই। সেজন্য আন্দোলনের কথা বললাম। আমাদের সফল আন্দোলনগুলো দেখেন, রাষ্ট্রভাষা বাংলা চাই। 6 দফা এরশাদ বিরোধী আন্দোলনের 1 দফা, 1 দফা 1 দাবি, এরশাদ তুই কবে যাবি? হাসিনা খাতা আন্দোলনের 1 দফা। এমনকি বিএনপি যে 4 দলীয় জোটের 5 দফা ছিল 2001 সালের নির্বাচনে, দুর্নীতিমুক্ত প্রশাসন,
সুশাসন, আইন শৃঙ্খলা উন্নয়ন, এই সমস্ত। তারপরে দফা বাড়তে থাকে। 2018 সালে বিএনপির ঐক্যফ্রন্টের দফা হয় 7 দফা আর 11টা লক্ষ্য। এই হইতেছে বাম ইনফ্লুয়েন্স, দাবি ঢুকাইতে দিতে হবে টাইসা। মানুষ পড়লো কিনা শুনলো কিনা ভাবাভাবি নেই। আচ্ছা, 31 দফার 2 নম্বর দফা নিয়ে দেখি। তারা কইতেছে বাংলাদেশে গণতন্ত্র, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী, সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে। ভালো কথা, কিন্তু প্রশ্ন হইতেছে তত্ত্বাবধায়ক সরকার তো বিএনপি প্রবর্তন করেছিল, তাই না? আইন কইরা 96 সালে তো টিকলো না কেন? আবার আইন করবে, টিকবে না। মানে আমরা চক্রাকারে একই সমস্যার আবর্তে ঘুরপাক খাবো নাকি বারে বারে? আবার যে বাতিল হবে না তার নিশ্চয়তা কি? জনগণ চায় একটা নিরপেক্ষ নির্বাচন, অবাধ স্বচ্ছ নির্বাচন, নেতা নির্বাচনের স্বাধীনতা। এটা কিভাবে নিশ্চিত হবে? বিএনপি তো বিচারপতির বয়স বাড়ায় নিজেদের পছন্দ মতো লোককে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানাতে চেয়েছিল 2006 সালে, জানেন তো? 2007 সালে জানুয়ারিতে যে সাধারণ নির্বাচন পরিচালনা হবে সেটার জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার কথা ছিল। তার প্রধান উপদেষ্টা হিসেবে বিচারপতি KM হাসানকে নিয়োগ করা হয়। উনি একসময় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন। তৎকালীন আওয়ামী লীগের মতে KM হাসান যাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হইতে পারে সেই জন্য বিএনপি সংবিধান সংশোধন করে বিচারপতির অবসর গ্রহণের বয়সসীমা বাড়াই দিয়েছিল। গ্যাঞ্জাম বাদে এই নিয়ে আবার গ্যাঞ্জাম বাঁধবে। এই দফা দিয়ে কি অবাধ সুষ্ঠু নির্বাচন করা যাবে? যাবে না। নিশ্চিত করা যাবে? যাবে না। এমনকি এই সিস্টেম টিকবে না, আগেও টিকে নেই। তাইলে এই দফা কি চিন্তা ভাবনা কইরা বানাইছে? আচ্ছা, 4 নম্বর দাবিতে কি বলিছে? পরপর 2 টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না। ভালো কথা, খুবই ভালো কথা। কি মনে হয় এটা কইরা? পরপর 2 টার্মের বেশি কেউ প্রাইম মিনিস্টার দায়িত্ব পালন করতে পারবে না। এটা বিএনপি অনেকবার বলছে, কিন্তু আমরা যাতে আমেরিকায় দেখি এইটাই সংবিধান সংস্কার কমিটি প্রস্তাব করছে। এখন বিএনপি কইতেছে প্রধানমন্ত্রী পদে দাঁড়ান 2 মেয়াদের বেশি কেউ থাকতে না পারলেও একবার বিরতি দিয়া আবার প্রধানমন্ত্রী হইতে চাইলে সেই সুযোগ থাকতে হবে। মানে পরপর 2 টার্ম থাকবে, তারপরে 1 বছর অন্য কেউ হবে, তারপরে আবার কেউ 2 টার্ম এসে থাকবে। মানে বুঝছেন তো, পরপর 2 টার্ম থাকার পরে 1 টার্ম প্রেসিডেন্ট হবে, তারপর আবার 2 টার্ম প্রাইম মিনিস্টার হবে, তারপরে 1 টার্ম প্রেসিডেন্ট হবে। মানে চালাকি শুরু হয়ে গেছে। ভাবছে কেউ বুঝতে পারবে না। যেই মাত্র ক্ষমতা আসা দেখতে পারতেছে তখনই সব উল্টাই দিচ্ছে বিএনপি। যখন ক্ষমতা থেকে দূরে তখন কত ভালো ভালো কথা দেখিস, কি সুন্দর চান্দুক দিছে, এখন চিনে না। আসে কেন পরপর 2 বার রাষ্ট্রের প্রধান নির্বাহী হওয়া ঠিক না? এর পিছনে দার্শনিক ভিত্তিটা কি? পরপর 2 টার্ম রাষ্ট্রের নির্বাহী থাকা ঠিক না কেন? এর মূল উদ্দেশ্য হইতেছে 1 নম্বর ক্ষমতার অপব্যবহার রোধ করা। দীর্ঘ সময় ধরে একই ব্যক্তি ক্ষমতায় থাকলে স্বৈরতান্ত্রিক প্রবণতা তৈরি হয়, নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে শুরু করে, জনগণের বদলে নিজের দল বা নিজের শক্তিকে রক্ষা করে। একই জিনিস ঘটছে হাসিনার ক্ষেত্রে। 2 নম্বর, নতুন নেতৃত্বের সুযোগ সৃষ্টি হয় না। নিয়মিত নেতৃত্বের পরিবর্তন মানে নতুন চিন্তা, নতুন দৃষ্টিভঙ্গির আগমন। 3 নম্বর, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা রক্ষা। একজন দীর্ঘদিন ক্ষমতায় থাকলে বিচার বিভাগ, নির্বাচন কমিশন, পুলিশ ইত্যাদি তার হাতে জিম্মি হয়ে যেতে পারে, যেটা হাসিনার আমলে হয়েছিল। 4 নম্বর, গণতন্ত্রের প্রাণবন্ততা বজায় রাখা। জনগণ যাতে মনে করে রাষ্ট্র তাদের, কোন ব্যক্তির না, এই অনুভূতি বজায় রাখা দরকার। এবং দীর্ঘকালীন শাসনের বিদ্রোহ কিন্তু অবশ্যম্ভাবী হয়ে ওঠে, কারণ ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে পড়ে। যখন এক ব্যক্তি বা গোষ্ঠী দীর্ঘদিন রাষ্ট্রের নেতৃত্ব থাকে তখন তারা সমস্ত শক্তি নিজেদের হাতে কক্ষিগত করে। আইনের শাসন দুর্বল হয়, বিচার ব্যবস্থা পক্ষপাতদুষ্ট হয়, সেনাবাহিনী প্রশাসন ব্যক্তি বিশেষের গোলাম হইয়া পড়ে, জনগণের স্বাভাবিক চাহিদা, ন্যায় বিচার, সমান অধিকার, জীবনের নিরাপত্তা এই সমস্ত পদদলিত হয়। একই জিনিস আমরা দেখছি হাসিনার আমলে। এই যে ঘটনা, এটা তাত্ত্বিক ভিত্তি কি যে কেন প্রধান নির্বাহী বেশি দিন থাকতে পারবে না? তাত্ত্বিকভাবে এটা দাঁড়ায় আছে কয়েকটা বড় চিন্তার উপরে। 1 নম্বর হচ্ছে ডেমোক্রেটিক রোটেশন, বা এটাকে বলা যেতে পারে গণতান্ত্রিক চক্র। জন লক, মন্তেস্কু এই দার্শনিকরা বলছিলেন ক্ষমতা স্বাভাবিকভাবে দুর্নীতির দিকে ধাবিত হয়, তাই নিয়মিত ক্ষমতার হাত বদল জরুরি। আরেকটা তত্ত্ব হচ্ছে ন্যাচারাল ডিকে অফ পাওয়ার, মানে ক্ষমতার স্বাভাবিক ক্ষয়। টকভিল উনি বলছেন একজন নেতা যত বেশি সময় ক্ষমতায় থাকে তত সে জনগণের আসল চাহিদা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর 3 নম্বর হইতেছে জেনারেশনাল রিনিউয়াল, নতুন প্রজন্মের আবির্ভাব তত্ত্ব। রাষ্ট্রের সেবা করার সুযোগ নতুন নেতৃত্বকে দিতে হবে, না হলে রাষ্ট্র সময়ের সাথে সাথে পিছায় যাবে। যদি একজন নেতা 2 মেয়াদে চালায় যায়, তারপর 1 টার্ম বিরতি নিয়ে আবার প্রার্থী হয়, তাহলে মূল উদ্দেশ্য ব্যাহত হয়। কেন ব্যাহত হয়? 1 নম্বর, ক্ষমতার নেটওয়ার্ক নষ্ট হয় না, যেটা তৈরি হয়েছিল। যে নেতা টানা 2 মেয়াদ চালাইছে তার সময়কালে প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ, মিডিয়া, ব্যবসায়ী গোষ্ঠী সব স্তরে স্তরে অনুগত এক ধরনের নেটওয়ার্ক তৈরি হয়। 1 টার্ম বিরতিতেও এই নেটওয়ার্ক বেঁচে থাকে, সক্রিয় থাকে। এখন দেখতেছেন না, এখনো হাসিনার লোকজন প্রশাসনে আছে। তো উনি যখন আবার প্রার্থী হয় এই শক্তিগুলো তাকে সুবিধা দেয়, ফলে নতুন প্রতিদ্বন্দ্বিতা বা নতুন নেতৃত্বের সুযোগ প্রকৃত অর্থে হয় না। 2 নম্বর, জনগণের মনস্তত্ত্ব পাল্টায় না। নেতার ব্যক্তি পূজা বা জনপ্রিয়তার মিথ ভেঙে যেতে সময় লাগে। মাত্র 1 মেয়াদের বিরতি তা ভাঙার জন্য যথেষ্ট না, ফলে পুরানো প্রভাব বজায় থাকে। মানুষ মনে করে ওই লোকটাই আবার ফিরে আসবে। 3 নম্বর, প্রশাসনিক নিরপেক্ষতা থাকে না। নির্বাচন কমিশন, পুলিশ, সরকারি যন্ত্রপাতি তাদের পুরনো বসের জন্য অপেক্ষায় থাকে, ফলে নির্বাচন প্রতিযোগিতামূলক হয় না, গণতন্ত্র দুর্বল হয়। 4 নম্বর হইতেছে নতুন প্রজন্মের নেতৃত্ব বাধাগ্রস্ত হয়।
যখন পুরনো নেতা আবার ফিরে আসার সম্ভাবনা রাখে তখন নতুন ব্যক্তিত্ব উঠে আসতে ভয় পায় বা বাধাগ্রস্ত হয়, গণতন্ত্রের নবায়ন থেমে যায়। তত্ত্বে যতই বলা হোক না কেন অনেক রাষ্ট্রনায়ক নিয়ম ভেঙে আজীবন ক্ষমতা ধরে রাখার পথ তৈরি করছে। সবচেয়ে উল্লেখযোগ্য দুইটা উদাহরণ দিই। ভ্লাদিমির পুতিন টানা 2 টার্ম শেষ হওয়ার পর উনি সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হইতে পারতেন না, তাই নিজের ঘনিষ্ঠ দিমিত্রি মেদভেদেভকে প্রেসিডেন্ট করে নিজে হয় প্রধানমন্ত্রী, কিন্তু রাশিয়া প্রকৃত ক্ষমতা নিজের কাছেই রাখে। 2012 সালে আবার প্রেসিডেন্ট হয়, পরে সংবিধান সংশোধন করে তার মেয়াদের সীমাটা মুছে দেয় এবং পুতিন 2036 সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকতে পারবে, অর্থাৎ প্রায় 4 দশক ধরে। এর ফলাফল কি হয়েছে? রাশিয়া গণতন্ত্র থেকে দূরে সরে গেছে, বিরোধী নেতারা নিশ্চিহ্ন হয়ে গেছে এবং ব্যক্তি কেন্দ্রিক একনায়কতন্ত্র তৈরি হয়েছে। শি জিনপিং, চীন প্রেসিডেন্টের জন্য 2 মেয়াদের সীমা ছিল 5-5-5 10 বছর। শি জিনপিং 2013 সালে প্রেসিডেন্ট হয়। 2018 সালে চীনের কমিউনিস্ট পার্টি সংবিধান পরিবর্তন করে 2 মেয়াদের সীমা তুলে দেয়। এখন শি জিনপিং আজীবনের জন্য প্রেসিডেন্ট থাকার পথ খুলে গেছে। এর ফলাফল কি? চীনে ব্যক্তির চেয়ে পার্টি বড়, এই নীতি নীতিগতভাবে লঙ্ঘন করছে। আর চীনে গণতান্ত্রিক কোন নির্বাচন নাই, মত প্রকাশের স্বাধীনতা কঠিনভাবে নিয়ন্ত্রিত। ফলে যখন 2 টার্মের নিয়ম ভেঙে ফেলা হয় বা কোন ছিদ্র রেখা ক্ষমতা ধরে রাখার রাস্তা রাখা হয়, তখন গণতন্ত্র দ্রুত দুর্বল হয়ে পড়ে, রাষ্ট্র ব্যক্তি কেন্দ্রিক হয়ে যায় এবং জনগণের স্বাধীনতা কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে পড়ে। আমি মাঝে মাঝে চুপচাপ হয়ে বসে থাকি, ভাবি যে যদি 2028 সাল পর্যন্ত আওয়ামী লীগ থাকতো কি হইতো? নির্বাচনের নাম উচ্চারণ করলেই নীল সাদা ফাইনিশা দাঁড়াইতো দোরগোড়ায়, ঠান্ডা গলায় বলতো চলেন। তারপর বাকিটা একটা কালো গল্প, যার শেষ পাতায় রক্তের দাগ। লুৎফুজ্জামান বাবর কারাগারের ঘুপসি কোণে চোখ তুলে পাখিদের উঠতে দেখতেন আর ভাবতেন তারা এখনো উঠতে পারে, অথচ আমি। সালাউদ্দিন আহমেদ শিলংয়ের আকাশে হাত তুলতেন, এই নীল কি ঢাকার মতো, নাকি আমি বদলে গেছি? খালেদা জিয়া এখনো অন্তরীণ থাকতেন। রিজভী ভাই কোলাপসেবল গেটের পিছনে মাফলার গলায় দিয়া হাতে গোনা কয়েকজন কর্মী নিয়ে শীতের মধ্যে ঠকঠক করে কাঁদতেন, ওটাই ওনার রাজনৈতিক কর্মসূচি হয়ে থাকতো। আর রায়নগর, ওইখানে নাম যুক্ত শত শত মৃত স্বপ্নের, ভুলে যাওয়া মানুষের যারা একদিন হাঁটতো, হাসতো, স্বপ্ন দেখতো, তারপরে চুপ হয়ে যেত। আমরা চুপ হয়ে যেতাম, চুপচাপ বাজারে যেতাম, চুপচাপ অতি মূল্যে অল্প কিছু ডিম কিনতাম, সবজি কিনতাম, আর মাছ মাংস দেখে হাত পিত্তেশ করতাম। চুপচাপ আয়নায় তাকায় ভাবতাম এটা আমার মুখ না, আমি কোথায় হারালাম। ঠিক তখন কিছু সাহসী তরুণ উঠে দাঁড়ায়, তারা বলে এমন জীবন চাই না। তারা বাতাসে ছড়ায় দেয় আলো, আমরা গলা ছেড়ে কাপা কাপা সরে ওদের দেখে পথে নেমে আসি, সাহস নিয়া বলি আমরা ভালো নাই। কিন্তু আজ আমরা বলি ওদের হটাও, ওরা রাজনীতি করে ফেলছে, ওদের রক্ত আজকে পথের ধুলা, ওদের কান্না আজকে নীরব শোক। আমরা চিৎকার করি এখনই নির্বাচন চাই, ডিসেম্বরে চাই, এখনই চাই। দেশ যে ভালো চলতেছে এটা কেউ দেখে না, রিজার্ভ বাড়তেছে, দুর্নীতির টাকা ফিরতেছে, সংস্কারের বাতাস রাখছে, কিন্তু এই খবর কারো কানে ছয় না। একটাই আমাদের পিপাসা এখন, ক্ষমতা আর ক্ষমতা। আলোর এই লড়াই কখনো সহজ ছিল না। আলোর জন্য যারা পথে নামে তাদের পা রক্তাক্ত হয়, তাদের চোখে জল জমে, তাদের গলা রুদ্ধ হয় কান্নায়, কিন্তু তবু তারা হাঁটে কারণ তারা জানে পিছাই গেলে চিরকাল হারায় যেতে হবে। আর যারা রক্ত দিচ্ছে, যারা ভয়কে পিছনে ফেলে আগাইছে, তাদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। আজকে যারা কাঁপতেছে মিথ্যা বলতেছে, তারা কেবল হারায় যাবে বিস্মৃতির ধুলায়। বিপ্লব কখনো সংগঠিত হয় না বক্তৃতায়, বিপ্লব জন্ম নেয় নির্ভীক হৃদয়ের তপ্ত রক্তে। আমরা সেই রক্তের উত্তরাধিকার, আমরা হারবো না। তারা ভাবছিল আমরা ভয় পাবো, তারা ভাবছিল আমরা হেরে যাবো, তারা ভাবছিল আমরা মুখ নিচু কইরা ঘরে ঢুকে যাবো, কিন্তু তারা ভুল করছে। আমরা পিছু হটিনি,